আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, দেশের বর্তমান রাজনীতি নিয়ে যখন আমরা চারিদিকে কান পাতি, তখন নানা মুনির নানা মত কিন্তু শোনা যায়। বিশেষ করে বর্তমান সরকার বা প্রশাসনের ভেতরে এমন এক শ্রেণীর মানুষের দেখা বর্তমান সময়ে মিলছে, যারা বিগত ১৫ কিংবা ১৬ বছরের ইতিহাস থেকে শেখ হাসিনার অস্তিত্বটাই যেন মুছে ফেলতে চাইছেন। এবং তারা আসলে প্রমাণ করতে চাইছেন যে বাংলাদেশের এই মাটিতে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক গুরুত্ব কোনোভাবেই অবশিষ্ট নেই। এবং তাদের ভাষায় আওয়ামী লীগ এখন একটি মৃত ঘোড়া। দর্শক, এই তো সেদিন বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মন্তব্য করলেন যে আওয়ামী লীগের দাফন এবং কাফন নাকি দিল্লিতেই আসলে সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন, একজন মানুষ মারা গেলে বা একটি দলের যখন দাফন হয়ে যায়, তখন তো আর সেখান থেকে নতুন কিছুর জন্ম নেওয়ার কথা নয়, তাই না? এই কথাটি যদি অক্ষরে অক্ষরে সত্য হয়, তবে তো যারা এতদিন বিরোধী শিবিরে ছিলেন, তাদের খুশিতে উদ্বেলিত হওয়ার কথা। কিন্তু বাস্তবতার জমিনটা আসলে কতটা শক্ত, বাস্তবতা আসলে কি বলছে? আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের ভেতরে এবং সরকারের বাইরে, এমনকি খুদ এই সরকার বা বিএনপির ভেতরেও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে একটা অদ্ভুত ধরনের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু কাজ করছে। এবং কেউ বলছেন আওয়ামী লীগ শেষ, কেউ বলছেন তারা আবার যেভাবেই হোক ফিরে আসবে। আবার কেউ বলছেন শেখ হাসিনা হয়তো নতুন কোনো সমীকরণ নিয়ে বাংলাদেশের রাজনীতির ভূখণ্ডে হাজির হবেন। অর্থাৎ মুখে আমরা যতই বলি না কেন দলটির আসলে দাফন হয়ে গেছে, মানুষের মনের ভেতর থেকে কিন্তু সেই পুরনো জুজু বা আতঙ্কটা এখনো কিন্তু কোনোভাবে কাটেনি, সেটা কিন্তু দৃশ্যমান। এখন এই যে একটা ধোঁয়াশা, এর পেছনে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক একটা বিশাল পরিবর্তনও কাজ করছে। দেখুন, বিগত সরকারের পুরোটা সময় জুড়ে এদেশের মানুষের মনে ভারতের প্রতি একটা নেতিবাচক ধারণা বা যাকে আপনি ভারত ফোবিয়া বলতে পারেন, সেটা কিন্তু প্রবলভাবে ঘেঁটেছিল। সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করত যে ভারত হয়তো আমাদেরকে যেভাবেই হোক গিলে খাবে। তারা সীমান্তে পাখির মতো মানুষ মারে, তারা আমাদের উপর যেভাবেই হোক দাদাগিরি প্রয়োগ করে, এমনকি সুযোগ পেলে সিকিমের মতো আমাদেরকেও দখল করে নিতে পারে। কিন্তু সুপ্রিয় দর্শক, পট পরিবর্তনের পর বিশেষ করে বর্তমান এই নতুন দৃশ্যপটে এসে সবকিছু যেন পুরোপুরি বলা চলে উল্টে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, এমনকি মূলধারার গণমাধ্যমের একটা বড় অংশ এখন কিন্তু এমন একটা প্রবল ভারত বিরোধী অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে, যা দেখে মাঝে মধ্যে আমি নিজেই কিন্তু অবাক হয়ে যাই। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ যেন রাতারাতি রোমান সাম্রাজ্যের মতো শক্তিশালী হয়ে উঠেছে। মনে হচ্ছে জুলিয়াস সিজারের যুগে রোমানদের যে দাপট ছিল, কিংবা নেপোলিয়নের সময় ফরাসিদের যে সামরিক একটা দম্ভ ছিল, অথবা আমরা যদি মহারানী ভিক্টোরিয়ার শাসনামলের ব্রিটিশ সাম্রাজ্যের যে বিশ্বব্যাপী একটা আধিপত্য ছিল, আমরা যেন হঠাৎ করেই সেই পর্যায়ে পৌঁছে গেছি বলে মনে হচ্ছে। আর অন্যদিকে ভারতকে আমরা মনে করছি তারা যেন আমাদের পাশের কোনো ছোট্ট কলোনি বা দুর্বল একটা রাষ্ট্র মাত্র। দেখুন সুপ্রিয় দর্শক, আমাদের দেশের কিছু মানুষের কথাবার্তা শুনলে রীতিমতো মনে হয় আমরা চাইলেই যেন কাল সকালে মিয়ানমারের মংড়ু বা আরাকান রাজ্য দখল করে নিতে পারি। আমাদের 18 কোটি মানুষ মানেই যেন 18 কোটি প্রশিক্ষিত সৈন্য। আর এই বিশাল বাহিনী দিয়ে আমরা ভারতের সেভেন সিস্টার্স দখল করে নিব, কিংবা গাজাওয়াতুল হিন্দ কায়েম করে সোজা দিল্লির লালকেল্লায় আমাদের যে পতাকা রয়েছে সেই পতাকা উড়িয়ে দেব। এই যে একটা স্বপ্নের ঘুর, এই ঘুরের ভেতরেই কিন্তু আমরা গত বেশ কিছু মাস পার করে দিয়েছি, বছরও পার করে দিয়েছি। কিন্তু আবেগের বেলুন তো আর বাস্তবতার আকাশে বেশি দিন ওড়ে না, তাই না? বিপ্লব হলো, নতুন সরকার এলো, অনেক কিছুই কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু দিন শেষে যখন হিসাবের যে খাতা রয়েছে সেই খাতাটা মেলাতে বসলেন,
তখন কিন্তু আমরা দেখব বা দেখলেন আমাদের অর্জনগুলো অনেকটাই হাওয়ার মিঠাইয়ের মতো হয়ে গেছে। আপনারা যারা মেলায় হাওয়ার মিঠাই খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন জিনিসটা দেখতে আসলে কত বড় আর রঙিন মনে হয়, কিন্তু মুখের ভিতর দিলেই সেটা কিন্তু শূন্যে মিলিয়ে যায়। বোঝা যায় না যে আপনি চকলেট খেলেন নাকি বাতাস নাকি স্রেফ একটি রঙিন চিনি। আমাদের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় বর্তমান যে অবস্থা সেই অবস্থাও ঠিক সেই হাওয়া মিঠাইয়ের মতোই কিন্তু হয়ে দাঁড়িয়েছে। একটা রাষ্ট্রের যে ফিজিক্স বা ভৌত কাঠামো থাকার দরকার, যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব, গত কিছুদিনে তার কোনো মডেলই কিন্তু আমরা আসলে দাঁড় করাতে পারিনি। সবকিছুই যেন এক কথায় ভাসমান। আর এই ভাসমান অবস্থার কারণেই আমাদের সবার ভেতর একটা অনিশ্চয়তা কিন্তু বর্তমান সময়ে তাড়া করে বেড়াচ্ছে। আমরা আসলে ঠিকমতো স্বপ্ন দেখতে পারছি না। আগামী দিনের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও কিন্তু কোনোভাবে করতে পারছি না। এটা কিন্তু একটা জাতির জন্য আমি মনে করি একটা বিশাল বড় সমস্যা। এই সংকট থেকে বের হতে হলে সবার আগে আসলে আমাদের যে আবেগ রয়েছে সেই আবেগ সরিয়ে রেখে বাস্তবতার ফিজিক্সটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা আসলে কি করছি, আমাদের সক্ষমতা কতটুকু এবং আমাদের প্রতিপক্ষ বা প্রতিবেশীর অবস্থান আসলে কোথায়। এই মানদণ্ডগুলো সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা কিন্তু থাকতে হবে। আপনি যদি বিশ্ব রাজনীতির মানচিত্রের দিকে একটু ভালো করে তাকান তাহলে দেখবেন পরাশক্তির সংজ্ঞায় এখন অনেক পরিবর্তন কিন্তু চলে এসেছে। একসময় ফ্রান্স কিংবা ব্রিটেনের যে দাপট ছিল তা কিন্তু এখন আর নেই। আমেরিকা এবং রাশিয়ার সামরিক শক্তি হয়তো আছে, কিন্তু লম্বা সময় ধরে একটা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যে সফট পাওয়ার বা অর্থনৈতিক স্থিতিশীলতার দরকার, সেখানে কিন্তু তাদেরও বলা চলে এখন বর্তমান সময়ে এক কথায় হাঁসফাঁস অবস্থা। দেখুন সুপ্রিয় দর্শক, এই নতুন পৃথিবীতে আগামী 10 বছরের মধ্যে চীন এবং ভারত 1 নম্বর এবং 2 নম্বর পরাশক্তি হিসাবে নিজেদেরকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করে ফেলবে বা করতে পারে। এই সত্যটা পৃথিবীর কেউ কিন্তু বর্তমান সময়ে অস্বীকার করতে পারবে না। আর 3 নম্বর পরাশক্তি হিসাবে হয়তোবা ইরানের মতো দেশের উত্থান ঘটবে। এটাই হলো বর্তমান যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনীতির ফিজিক্স। কিন্তু আমরা আসলে কি করছি? আমরা এই নতুন পরাশক্তি ভারতকে আমাদের জন্য হাওয়াই মিঠাই মনে করছি। আমরা ভাবছি আমাদের সেনাবাহিনীতে যেহেতু নতুন করে 4 খলিফার নামে কোম্পানির নামকরণ করা হয়েছে, তাই ওই যে একটা আধ্যাত্মিক বিশ্বাস, ওই আধ্যাত্মিক বিশ্বাস দিয়েই আমরা হয়তোবা ভারতকে জয় করে ফেলবো, ভারতের 7 সিস্টার দখল করে ফেলবো। আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা সত্যিকার অর্থেই কিন্তু বিশ্বাস করেন যে শুধুমাত্র বিশ্বাসের জোরে বঙ্গোপসাগরে ঝাঁপ দিলে সমুদ্রের পানি তাদেরকে ভাসিয়ে রাখবে। কিন্তু দর্শক, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান এত অন্ধবিশ্বাস আসলে চলে না। ইতিহাসের পাতা উল্টালে আপনি এবং আমি উভয়ই কিন্তু দেখব, যখন কোনো দেশ অন্য একটি দেশের সাথে ভূ রাজনৈতিক দ্বন্দ্বে জড়ায় তখন শক্তির ভারসাম্যটা আসলে ওখানে কতটা জরুরি হয়ে পড়ে। আপনি আমেরিকার দিকে একটু ভালো করে তাকান। ভেনেজুয়েলা, মেক্সিকো, ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে আমেরিকা আসলে বর্তমান সময়ে কেমন আচরণ করে। এমনকি আটলান্টিকের ওপারে ইউরোপের বন্ধুদের সাথেও কিন্তু সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কেমন তাচ্ছিল্য ভরা কথা বলেছেন সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো করে দেখেছেন। ইতালির প্রধানমন্ত্রী, যিনি ইউরোপের অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে পরিচিত, তাকে নিয়েও ট্রাম্প যেভাবে প্রকাশ্যে মঞ্চে ঠাট্টা তামাশা করেছেন তা সাধারণ কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না বা কূটনৈতিক শিষ্টাচারের বাইরে। অন্যদিকে ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশগুলোর সাথে যেমন ইউক্রেন বা চেচনিয়ার সাথে কি করছেন তা তো আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা সেটি প্রতিদিন দেখতে পাচ্ছি। সেই তুলনায় আপনি একটু নিরপেক্ষভাবে আসলে ভেবে দেখুন, ভারত বা নরেন্দ্র মোদী কি আমাদের সাথে তার 1000 ভাগের 1 ভাগ রুডো আচরণও বর্তমান সময়ে করছেন? আমেরিকা তার প্রতিবেশীদের উপর যে শক্তিমত্তা দেখায়, ভারত যদি হঠাৎ করে আমাদের উপর কোনোভাবে সেই বেশি শক্তি দেখাতে শুরু করে, তখন আমরা আসলে কি করব? আমাদের দেশে বড় বড় কথা বলার মানুষের কিন্তু কোনোভাবে অভাব নেই,
কিন্তু বিপদের সময় তাদের কয়জনকে আসলে মাঠে পাওয়া যাবে তা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। দেখুন সুপ্রিয় দর্শক, হাজার বছরের বাংলার ইতিহাসে বিদেশিরা যখনই এই মাটিতে আক্রমণ করেছে, তারা প্রায় কিন্তু সবসময়ই বিজয়ী হয়েছে। এটা আমাদের জন্য একটি বড় লজ্জার হলেও ঐতিহাসিক সত্য। তাই ভারতকে শুধু গালি দিলেই হবে না, তাদের রাষ্ট্রের যে গঠনতন্ত্র, তাদের যে ক্ষমতা, সেটাকে আগে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় আমাদেরকে খুব ভালো করে স্বীকার করে নিতে হবে এখানে। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমাদের সবার আসলে মাথা ঘামানো উচিত, সেটি হলো শেখ হাসিনার বর্তমান অবস্থান। দর্শক, তিনি তো শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষের নেত্রী ছিলেন। প্রশ্ন হলো, দিল্লিতে তিনি আসলে কি হিসাবে আছেন? তিনি কি সেখানে কোনো সাধারণ আশ্রিতা, নাকি একজন রাজবন্দী? এবং তাকে কি গোয়ালিয়র দুর্গের মতো কোনো অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে, যেখানে তার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এবং যাকে ভারত যে কোনো সময় বাংলাদেশের হাতে তুলে দিতে প্রস্তুত? আপনার ফিজিক্স বা রাজনৈতিক হিসাব যদি এটা বলে, তবে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কিন্তু দৃশ্যপট যদি কোনোভাবে ভিন্ন হয়, যদি দেখা যায় যে শেখ হাসিনাকে দালাই লামার মতো আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হচ্ছে, কিংবা তাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির শীর্ষ নেতা যেমন সোনিয়া গান্ধী বা অমিত শাহর চেয়েও বেশি কিংবা সমতুল্য ভিভিআইপি প্রটোকল দিয়ে রাখা হয়েছে, যদি এমনটা হয়, তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যতই বলুন না কেন আওয়ামী লীগের দাফন কাফন কিংবা জানাজা হয়ে গেছে, বাস্তবতা হলো তাদের কাফন এখন পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ভেতরে এখনো কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক লুকিয়ে আছে, যাদের হাতে গত 15 বছরের জমানো বিপুল পরিমাণ অর্থ এবং প্রশাসনিক যোগাযোগের শেকড়ও কিন্তু রয়ে গেছে। আর এর ঠিক পেছনেই যদি ভারতের মতো একটি উক্তি পরাশক্তি ছায়ার মতো দাঁড়িয়ে থাকে, সাহায্য করে, তবে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হতে পারে। দর্শক, আমেরিকা যেমন ইরানের ভেতরে বসে কলকাঠি নাড়ে, ভারত যদি ঠিক তার সামান্যতম অংশ বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে প্রয়োগ করতে শুরু করে, তখন এই যে যারা এখন গর্তের ভেতরে লুকিয়ে আছেন, তারা কিন্তু আর কোনোভাবে বসে থাকবেন না। তারা তখন কাকে চুমু খাবেন আর কাকে ছুঁড়ে ফেলবেন, সেটা বুঝার মতো রাজনৈতিক দূরদর্শিতা কিন্তু আমাদের বর্তমান নেতৃত্বের আছে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাই আমি এই যে এই আলোচনার শেষ বেলায় একটা কথাই বলতে চাই, সময় থাকতে আমাদের আসলে সাধন করতে হবে। সেই সাধনা হতে পারে ভারতের সাথে কূটনৈতিক সমীকরণ মেলানোর মাধ্যমে, হতে পারে দেশের আপামর জনগণের সাথে একটা সত্যিকারের ঐক্যের মাধ্যমে, কিংবা হতে পারে নিজেদের দলের বা এই যে বিএনপি যারা রয়েছেন তাদের কর্মীদের প্রস্তুত করার মাধ্যমে। আপনি যেটাই করুন না কেন, সেটা করতে হবে রাজনীতির কেমিস্ট্রি এবং জিও পলিটিক্সের যে ফিজিক্সটা রয়েছে সেই ফিজিক্সটা মাথায় রেখে। অন্ধ আবেগ আর হাওয়াই মিঠাই দিয়ে রাষ্ট্র কখনো চালানো যায় না, সম্ভব নয়। এই সহজ সত্যটা যদি আমরা আজ কোনোভাবে বুঝতে ব্যর্থ হই বা আমাদের নীতি নির্ধারকরা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য এবং এই রাষ্ট্রের জন্য আগামী দিনে বা ভবিষ্যতে ভয়াবহ বিপদ কিন্তু অপেক্ষা করছে। এবং এই বিপদ কোন দিক থেকে আসবে, কবে আসবে, এটা কিন্তু কখনোই আপনারা আন্দাজ করতে পারবেন না বা আমরাও আন্দাজ করতে পারবো না। এবং আওয়ামী লীগকে আপনি যতই তুচ্ছ তাচ্ছিল্য করুন না কেন, দিন শেষে তারা যে এখন পর্যন্ত একটি ঐক্যবদ্ধ বিশাল শক্তি হিসাবে পরিচিত, এটা কিন্তু ভুলে গেলেও চলবে না। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।